আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ। সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরান ইসরায়েল দ্বিতীয় রাতের মতো পাল্টাপাল্টি হামলা, দুই দেশের রাজধানী সহ বিভিন্ন স্থানে আগুন জ্বলতে দেখা গেছে। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে মনে করেন বিএনপি নেতারা। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি 169 জন, একদিনে 7 জনের করোনা ভাইরাস শনাক্ত। এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসরে ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা, সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নিতে বিশিষ্টজনদের আহ্বান। দর্শক, শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রাতভর পাল্টাপাল্টি হামলা চালিয়েছে ইরান ও ইসরায়েল। তেল আবিব সহ বিভিন্ন স্থানে হামলার খবর পাওয়া গেছে। এতে ইসরায়েলের 4 জন নিহত ও 2 শতাধিক আহত হয়েছে। ফের ক্ষেপণাস্ত্র হামলা চালালে ইরানের প্রতিটি স্থাপনায় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে ইসরায়েলে হামলা এখনই থামছে না বলে সাফ জানিয়েছে ইরান। অন্যদিকে তেহরানের জ্বালানি ডিপো সহ নানান স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া ইসরায়েলের 3টি যুদ্ধবিমান ভূপাতিত ও 2 পাইলটকে আটকের দাবি করেছে তেহরান। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ফিলিস্তিন, সিরিয়া, ইয়েমেন, লেবাননের পর এবার ইরানে বড় পরিসরে হামলা চালিয়েছে তেল আবিব। এমনকি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে গত 24 ঘন্টায় ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর 150টিরও বেশি হামলা চালানো হয়েছে। তেহরানে হামলার জবাবে শুক্রবার রাতে ইসরায়েলে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। হামলায় প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে নানা স্থাপনা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর। সেই সাথে জনগণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের প্রতিটি স্থাপনা ও লক্ষ্যবস্তুতে হামলা চালাবে তেল আবিব। ইরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র থেকে বড় ধরনের হুমকি রয়েছে। আমরা তাদের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংসে পদক্ষেপ নিয়েছি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, ইরান আবার ক্ষেপণাস্ত্র হামলা চালালে তেহরানকে জ্বালিয়ে দেওয়া হবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এক ইরানি সামরিক কর্মকর্তা। তিনি বলেন, ইরানের হামলা চলতেই থাকবে। এর প্রতিক্রিয়া ইসরায়েলের জন্য যন্ত্রণাদায়ক ও পরিতাপের হবে। ইসরায়েলের প্রতি কোনো দয়া প্রদর্শন করা হবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ দেশটির পার্লামেন্টে বলেন, পাকিস্তান ইরানের পাশে আছে। ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা করবে পাকিস্তান। ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পরবর্তী পারমাণবিক আলোচনা বাতিল হয়েছে বলে জানিয়েছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী। রোববার ওমানের মাস্কটে এই বৈঠক হওয়ার কথা ছিল। এদিকে চলমান সংঘাত বন্ধে দুই পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। সুব্রত গাইন, চ্যানেল আই। বিএনপি নেতারা বলছেন, লন্ডন বৈঠকের পর মানুষ এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে এজন্য ইসিতে সরকারের নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারা বলছেন, অন্তর্বর্তী সরকারের অধীনেই আমরা নির্বাচন চাই, তবে তাদের নিরপেক্ষতা বজায় রাখতে হবে। রাহুল রায়ের রিপোর্ট। শুক্রবার লন্ডনের ডরচেস্টার হোটেলে অনুষ্ঠিত হল বহুল আলোচিত আর স্বস্তির বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই বৈঠকে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচনের সময় নির্ধারিত হওয়ার পরই গুলশান কার্যালয়ে প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব। বিএনপি নেতারা স্বস্তির কথা বলার পাশাপাশি কয়েকটা দিন অপেক্ষার কথাও বলেছেন। পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। আমরা ডিসেম্বর থেকে সরে গিয়ে জাতির স্বার্থে
প্রধান উপদেষ্টাকে আমরা প্রস্তাব করেছি যে রমজানের আগে আপনি তারিখ নির্ধারণ করতে পারেন জাতীয় স্বার্থে। জাতির অভিভাবক হিসেবে তিনিও কম্প্রোমাইজ করেছেন এবং সেই হিসাবে ফেব্রুয়ারির রোজার আগের সপ্তাহে তারিখ দেওয়া যেতে পারে বলে উনি আশ্বস্ত করেছেন। তবে এটা বাস্তবায়ন হবে যদি নির্বাচন কমিশনে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেই ইনস্ট্রাকশনটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে যায় এবং নির্বাচন কমিশন তার সাংবিধানিক এখতিয়ার হিসেবে দিন তারিখ নির্ধারণ করবে, তফসিল নির্ধারণ করবে, অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করবে। সেই জন্য আমাদের আরও 2-1 দিন অপেক্ষা করতে হবে। ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন একটা উৎসবমুখর হওয়া, এটা একটা উপযুক্ত সময় এবং সবার মধ্যে সেই স্পিরিট তৈরি হচ্ছে। সেই স্পিরিট নিয়ে আমরা মাঠে থাকব, সেই স্পিরিট নিয়ে আমরা নির্বাচনে নেমে পড়ব। লন্ডন বৈঠক নিয়ে 2-1টি রাজনৈতিক দলের প্রতিক্রিয়া নিয়েও কথা বলেছেন বিএনপি নেতারা। যাদের এখনো নিবন্ধন নেওয়া হয়নি নির্বাচন কমিশন থেকে, তারা একটা মন্তব্য করেছে বলে সেটা তাদের রাজনৈতিক অধিকার, তারা মন্তব্য করতেই পারে। কিন্তু আমি বলবো তাদেরকে রাজনীতির মাঠে আরও বেশি অভিজ্ঞতা অর্জনের জন্য। কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য। 2-4 জনের কথাবার্তার মধ্যে কিছু কৌশলী কথাবার্তা দেখেছি, তাদের প্রতিক্রিয়া দেখেছি। আমার বিশ্বাস যে এই মুহূর্তে জাতির বৃহত্তর স্বার্থে, দেশের প্রয়োজনে অনেক কিছুই এগুলা সমাধান হয়ে যাবে। এই অন্তর্বর্তী সরকারের অধীনেই বিএনপি নির্বাচন চায় বলেও জানিয়েছেন তারা। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই নির্বাচন করতে চাই এবং আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার তার নিরপেক্ষতা বজায় রাখবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশে ডেঙ্গুতে শনিবার সন্ধ্যা পর্যন্ত গত 24 ঘন্টায় 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 169 জন। এর মধ্যে বরিশাল বিভাগে 101 জন, চট্টগ্রামে 28 জন, ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগে 5 জন, ঢাকা দক্ষিণ সিটিতে 19 জন, উত্তর সিটিতে 16 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। দেশে নতুন করে একদিনে 7 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে ঢাকায় 4 জন, চট্টগ্রামে 3 জন। নমুনা পরীক্ষা করা হয় 139 জনের। শনাক্তের হার 5%, মোট শনাক্তের হার 13%। 2.5 বছর পর দেশে করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 5 জুন দেশে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আরও 2 জনের রোগীর মৃত্যু হয়েছে, সাথে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীর বাইরের হাসপাতালগুলোতে রয়েছে করোনা টেস্টের কিট সংকট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। চট্টগ্রামে গত 1 সপ্তাহে 8 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল সহ বেসরকারি বিভিন্ন হাসপাতালে কোভিড পরীক্ষার মাধ্যমে এসব রোগী শনাক্ত হয়। এদের 3 জনকে কোভিড ডেডিকেটেড চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার কিট পৌঁছায়। রবিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড পরীক্ষা করার কথা জানান সিভিল সার্জন। সরকারিভাবে টেস্ট আগামীকাল থেকে শুরু হবে। আমরা পর্যাপ্ত কিট এবং আরটিপিসিআর কিট পেয়েছি। আমরা দ্রুত শুরু করে দেব এবং জনগণকে বলবো ভয় পাওয়ার কিছু নাই। বরিশাল বিভাগে 2টি মেডিকেল কলেজ হাসপাতাল, 6টি সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় করোনা পরীক্ষার জন্য কিট সহ অন্যান্য উপকরণের সংকট রয়েছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইতোমধ্যেই করোনার কর্নার চালু করা হয়েছে বলে জানান হাসপাতালের উপপরিচালক। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ডিজি হেলথের নির্দেশে সর্বদা অ্যালার্ট আছি, আমরা প্রস্তুত আছি। আমাদের করোনা ওয়ার্ড, আমাদের স্টাফ আমাদের অ্যালার্ট আছে। বরিশাল বিভাগের হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আইসোলেশনের ব্যবস্থা চালুর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল সদর হাসপাতাল ও ভোলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে করোনা পরীক্ষার কিট সহ সব উপকরণ শিগগিরই পৌঁছবে বলে জানান বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। অধিকতর হারে সব হাসপাতালগুলো একদিনের মধ্যে চালু করবে। কিট এই মুহূর্তের জন্য, কারণ অধিদপ্তর থেকে কিট পেয়ে গেছি, আজকালকের মধ্যে সব হাসপাতালগুলো পৌঁছে যাবে, সো কিট সংকট নাই। বরগুনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকারে বাড়ছে। এবছর জানুয়ারি থেকে 13ই জুন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে 5 জন। হাসপাতালে ভর্তি হয়েছেন 1705 জন ডেঙ্গু রোগী। বরগুনা জেনারেল হাসপাতালে শনিবার বেলা 1টা পর্যন্ত মোট 74 জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মশা বংশবৃদ্ধির যে জায়গাগুলোকে সেগুলো ধ্বংস করার জন্য
আমাদের যে পৌরসভার কার্যক্রম কিংবা অন্যান্য কার্যক্রমগুলো সেটা আমাদের আশানুরূপ সম্পন্ন হয় নাই বিধায় আজকে রোগী সংখ্যা এতটা বেশি। ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির জন্য প্রশাসনের মশা নিধন অভিযানের গাফিলতিকে দায়ী করছেন নাগরিকরা। আল মুকসিদ, চ্যানেল আই। সুস্থ ধারার সঙ্গীত চর্চায় উৎসাহ যোগাতে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের ১৯তম আসর অনুষ্ঠিত হয়েছে। সঙ্গীতের বড় এই আসরে ১৯টি ক্যাটাগরিতে অবদান রাখা সঙ্গীত শিল্পীদের পুরস্কৃত করা হয়। আজীবন সম্মাননায় ভূষিত করা হয় নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরাকে। সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নিতে আগামীতে সবাই এগিয়ে আসবে বলে প্রত্যাশা করেন বিশিষ্টজনেরা। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। শিল্পীদের উপস্থিতিতে মুখরিত হয় তারা ঝলমলে রাত। নজরুল সঙ্গীতে অবদানের জন্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে এবছর আজীবন সম্মাননা পেয়েছেন ২১শে পদকপ্রাপ্ত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরা। উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত শিল্পী রুনা লায়লার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি। চ্যানেল আই সত্যি সত্যি হৃদয়ে বাংলাদেশ বলে। চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, সুস্থ সঙ্গীত চর্চাকে এগিয়ে নিতে যারা নিরলসভাবে কাজ করেছেন তাদের সম্মানিত করতেই এই আয়োজন। সেরা কণ্ঠ, খুদে গানরাজ এর মধ্য দিয়ে আজকে বাংলাদেশে সঙ্গীতের এই প্রজন্মের একটা বিকাশ ঘটেছে। আয়োজনটির মধ্য দিয়ে আমরা সঙ্গীতের বিভিন্ন শাখা যারা কীর্তিমান আছেন তাদের সবাইকে সম্মানিত করেছি। এর জন্য চ্যানেল আই নিজেই সম্মানিত হচ্ছে। এবছর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডে ১৯টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পী এটিএম জাহাঙ্গীর, শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত শিল্পী সালাউদ্দিন আহমেদ, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী তরিক মৃধা, চলচ্চিত্র গানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী রিয়াদ, শ্রেষ্ঠ সুরকার প্রিন্স মাহমুদ, শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন আসিফ ইকবাল। অনলাইন ভিউ ক্যাটাগরিতে আধুনিক গানে শ্রেষ্ঠ শিল্পী শারমিন রমা, শ্রেষ্ঠ লোকসঙ্গীত শিল্পী সাব্বির নাসির, ছায়াছবির গানে শ্রেষ্ঠ দ্বৈত সঙ্গীত শিল্পী বালাম কোনাল, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ার সৈয়দ আরিফ আল হক, আধুনিক গানে শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কর্নিয়া, শ্রেষ্ঠ সুরকার মেহেদি, শ্রেষ্ঠ গীতিকার লালন লোহানী, শ্রেষ্ঠ দ্বৈত শিল্পী সাব্বির জামান আফরোজা রূপা, নবাগত শিল্পী অনিরুদ্ধ শুভ, শ্রেষ্ঠ অডিও কোম্পানি ধ্রুব স্টেশন, শ্রেষ্ঠ মিউজিক ভিডিও রেজাউল করিম কাজল ও শ্রেষ্ঠ ব্র্যান্ড আর্টসেল। সাদি ভাইয়ের কাছ থেকে পুরস্কার নিচ্ছি, এটা অনেক অনেক বড় প্রাপ্তিযোগ। দীর্ঘ ৫০ বছরের আমার সঙ্গীত জীবনে অন্তত ৪০ বছর পেশাগতভাবে আমি আছি। আমাকে এই সম্মাননার যোগ্য মনে করবার জন্য আই ফিল রিয়েলি হ্যাপি। প্রহেলিকার জন্য মেঘের নৌকা গানটার জন্য আমি পুরস্কার পেলাম। এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়াতে নিশ্চয়ই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। সবার সাপোর্ট পেয়েছি, এর জন্য আমরা অনেক হ্যাপি। এবারের আয়োজনে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশেষ ক্যাটাগরিতে নিনু বিল্লা ও গাজী আব্দুল হাকিমকে পুরস্কৃত করা হয়। মিউজিক অ্যাওয়ার্ডে ভিন্ন ধারায় দর্শকদের মাতিয়েছে ওয়াসাবির ফ্যাশন শো। মিউজিক অ্যাওয়ার্ডের আসর থেকে চ্যানেল আই সেরা কণ্ঠ ২০২৩-এর চূড়ান্ত ১৩ প্রতিযোগীদের মধ্যে সেরাদের সেরা ৪ জনকে বিজয়ী করা হয়। চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের সহযোগী হিসেবে ছিলেন বিকাশ, দেশবন্ধু গ্রুপ, ঢাকা ব্যাংক, রয়্যাল এনফিল্ড, পিউলি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল ও ওয়াসাবি সহ অনেকে। এটা ডেফিনেটলি আমার জন্য একটা বড় একটা সম্মান যে আমি এরকম একটা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে। চ্যানেলকে আমি অনেক স্বাগত এবং ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করার জন্য। প্রায় ২ ঘন্টার চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের চোখ ধাঁধানো অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন জনপ্রিয় উপস্থাপক অপু মাহফুজ ও দীপ্তি চৌধুরী। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। দর্শক দেখছেন চ্যানেল আই সংবাদ। এবার বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। ২৭ বছর পর আইসিসির ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা। লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো প্রোটিয়ারা। দর্শক বিরতির পর আরও একবার স্বাগত চ্যানেল আই সংবাদে। এবার কৃষি সংবাদ। শরীয়তপুরের গোসাইর হাটে নিরাপদ সবজির সমন্বিত খাবার গড়ে উঠছে। স্থানীয় কৃষি বিভাগের পরামর্শ ও কারিগরি সহায়তায় তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা।
এতে যেমন সারা বছর বাজারে শাকসবজির সরবরাহ বাড়বে, তেমনি বাণিজ্যিক কৃষির মাধ্যমে কৃষকও উৎপাদন ব্যয় কমিয়ে অধিক লাভবান হবেন। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। স্বাস্থ্য ঝুঁকির কথা মাথায় রেখে বাজারে নিরাপদ শাকসবজি সরবরাহ বাড়াতে কাজ করছে স্থানীয় কৃষি বিভাগ। তারই ধারাবাহিকতায় গোসাইরহাটের পাঁচকাঠি গ্রামে যৌথ উদ্যোগে 3 একর জায়গা জুড়ে গড়ে তোলা হয়েছে সমন্বিত কৃষি খামার। মালচিং, বেড পদ্ধতি, নেট হাউস ছাড়াও জৈব বালাইনাশক ব্যবহারের ফলে যেমন কৃষকের উৎপাদন খরচ কমছে, তেমনি খামারে সবজিও থাকছে সারা বছর। সুযোগ সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের। এখানে যা আড়তে বিক্রি হয় তার চেয়ে আমরা অনেক রেট বেশি পেতেছি, আর এটার চাহিদা সবসময় তো অনেক বেশি। প্রতিদিনই দেখতে আসি, দূরের তো নেই, সবজিটা অনেক ভালো। একটা শেষ হইলে আরেকটা শেষ না হইতে আরেকটা হইতেই থাকে সবজি। একদিন কাজ থাকতো, একদিন থাকতো না, আর এই খামার হওয়াতে আমি রেগুলার এখন কাম করতে পারতাছি। নতুন নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে নিরাপদ শাকসবজির ফলন বাড়াতে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ। উৎপাদিত পণ্য একদিকে যেমন অধিক মূল্যে তারা বাজারে বিক্রয় করতে পারছে, তেমনি ভোক্তা সাধারণ যারা রয়েছেন তারা এই নিরাপদ সবজি তারা পেয়ে তারা উপকৃত হচ্ছেন। এবং আমাদের গোসাইরহাটে এই কার্যক্রমটি চলমান রাখার জন্য আমাদের কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক নির্দেশনা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে ছোট বড় 10টিরও অধিক সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন উদ্যোক্তারা। এতে কেবল কৃষকই লাভবান হচ্ছেন না, সারা বছর বাজারে সবজির সরবরাহও বৃদ্ধি পাচ্ছে। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। অস্তিত্ব হারাতে বসেছে উত্তরবঙ্গের এক সময়ের প্রাণপ্রবাহ নদী করতোয়া। তবে দখল দূষণ আর অব্যবস্থাপনায় করতোয়া এখন মৃতপ্রায়, আর এতে হুমকিতে পড়েছে নদীর বাস্তুতন্ত্র। স্থানীয়দের মতে নদীটিকে রক্ষা করা এখন সময়ের দাবি। প্রয়োজন সচেতনতা, পরিবেশ বান্ধব পরিকল্পনা এবং সরকারি উদ্যোগ। রৌফ জালালের তথ্যচিত্রে সঞ্চিতা স্নিগ্ধার রিপোর্ট। বগুড়ার এক সময়ের প্রমত্তা নদী করতোয়া। যমুনার শাখা নদীটির রূপ লাবণ্য আর মৎস্য সম্পদে ছিল সমৃদ্ধ। প্রাণবন্ত নদীটি আজ দখল দূষণ, শিল্পবর্জ্য ও আবর্জনার ভারে নুয়ে পড়েছে। দূষণ আর অসচেতনতার কারণে হারাচ্ছে জীববৈচিত্র্য, কমে যাচ্ছে কৃষিকাজের উপযোগিতা, আর এতে পরিবেশ বিপর্যয়ের শঙ্কাও তৈরি হয়েছে। আগে নদীর পানিতে মাছ চাষ সহ চাষাবাদ করা গেলেও এখন অনেক জায়গায় পানি না থাকায় নানা দূষণে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। এই নদীতে সব পাওয়া গেছে, এই নদীতে এখন কুঁচিয়া ব্যাং কিচ্ছু থাকে না, শামুক থাকে না, মাছ তো দূরেই থাকলো। মানুষ মাছ খেবার পারে না, মারিবার পারে না। নদীর চারপাশে আবাদ বসত বাড়ি ঘর করে নদী বিলীন হয়ে পরিবেশও নষ্ট হয়ে যাচ্ছে। এই নদীর পানি আমরা খাসি, আর এখন বর্তমানে এই নদীর পানি কিচ্ছু করা যাচ্ছে না, গোসলও করা যাচ্ছে না। টাউনের যত ময়লা নদীতে এসে পড়ে, নদীর পানি কালো হয়ে যায়। দূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনায় জোর দেওয়ার পাশাপাশি পরিস্থিতি উত্তরণের উদ্যোগের কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। পৌরসভার অংশের মধ্যে কিছু বর্জ্য ফেলা হয়, সেটা আমরা অপসারণ করে একটা প্রবাহমান ধারা নিয়ে আসতে সক্ষম হব। আমরা আশা করি যদি আমরা এই প্রকল্পটা পাশ হয়ে আসে, তাহলে শেরপুর অংশে করতোয়ার যে নদীর যে প্রবাহমান ধারা সেটা ফিরিয়ে আসবে। করতোয়া শুধু উত্তরবঙ্গ নয়, এটি দেশের প্রাকৃতিক ঐতিহ্যের অংশ। তাই পরিবেশের ভারসাম্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার খেলার খবর। অস্ট্রেলিয়াকে 5 উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা। এই জয়ে 27 বছর পর শিরোপা না পাওয়ার আক্ষেপ ঘুচাল প্রোটিয়াদের। অজিদের দেওয়া 282 রানের টার্গেটে খেলতে নেমে চতুর্থ দিনে 5 উইকেটের বিনিময়ে আইসিসির বৈশ্বিক আসরে অধরা ট্রফির স্বাদ পেল অধিনায়ক টেম্বা বাভুমার দল। আদিল আহমেদ শানের রিপোর্ট। লন্ডন বৈঠকের পর মানুষের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে মনে করেন বিএনপি নেতারা। নিরপেক্ষতা বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান। ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু ও হাসপাতালে ভর্তি 169 জন। একদিনে 7 জনের করোনা ভাইরাস শনাক্ত।
এবং চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডের 19তম আসরে ফেরদৌস আরাকে আজীবন সম্মাননা, সঙ্গীতের এই মহাযজ্ঞ এগিয়ে নিতে বিশিষ্টজনদের আহ্বান। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।